শচীন দত্তের বাড়ির পর্ব 2 নিয়ে আমি আজকে আপনাদের সামনে চলে এসেছি এই ভিডিওতে। হরিসাধনবাবু শচীন দত্তের বিরুদ্ধে মামলা করে তাকে উচ্ছেদ করে যে বাড়িতে এসে উঠেছেন, আইনতভাবে সেই বাড়িটা তারই, কিন্তু শচীন দত্ত সেই বাড়িতে বাস করেছেন বহু বছর। হরিসাধনবাবু এই বাড়িতে আসার পরই কিছু অস্বস্তিকর ঘটনার সম্মুখীন হলেন। বাড়িতে সারাক্ষণ অন্য কারোর উপস্থিতি টের পেতে লাগলেন। রাতে ঘরের মধ্যে ফিস ফিস শব্দ। তারপর একদিন দুপুরবেলা ছাদে উঠে যা দেখলেন তাতে উনি প্রচণ্ড আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়লেন। হরিসাধনবাবু সেদিন কি দেখেছিলেন? তাকে ডাক্তারের কাছে যেতেই হয়েছিল। প্রেশারটা অনেকটা বেড়ে গেছে, সুগারটাও বেড়েছে। নিয়ম করে ওষুধ খেতে বললেন ডাক্তার, আর একেবারে বেড রেস্ট। কিন্তু হরিসাধনের মন মানছে না। এভাবে শুয়ে থাকা তার স্বভাব নয়। আর সেদিন যা দেখলেন, তারপর শুয়ে থাকার প্রশ্নই ওঠে না। আরও বড় কিছু ঘটে যাওয়ার আগে এক্ষুনি কিছু একটা করা দরকার। একটু সুস্থ হতেই বেরিয়ে পড়লেন তিনি। হাইকোর্টে যে উকিল তার মামলাটা লড়েছিলেন, সেই উকিলের মোহরির কাছে এসে হাজির হলেন। চিনতে পারছো ভাই? আমি হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। সেই কালীঘাটের বাড়ির মামলাটা তো। তো এখানে হঠাৎ আবার কোনো মামলা করবেন নাকি? না না, এই চত্বরে আমার এক পুরনো বন্ধু আছে, তার সঙ্গে দেখা করতে মাঝে মধ্যে আসি আর কি। তো ভালোই হলো, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। কাজ কারবার ভালো চলছে তো? হ্যাঁ চলছে, কাজের খুব চাপ। উকিল বাবুকে কিন্তু এখন পাবেন না এজলাসে। না না, তিনি ব্যস্ত মানুষ, তাকে কেন খামোখা। তাই মানে বলছিলাম কি, ওই যে যার বিরুদ্ধে মামলাটা লড়েছিলাম, মানে সেই শচীন দত্ত, তার ঠিকানাটা একটু দিতে পারো ভাই? শচীন দত্তর ঠিকানা? তিনি আবার কি করলেন? সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন নাকি? না না, সেসব কিছু নয়। আসলে ওই বাড়িতে এখনো তার নামে অনেক চিঠিপত্র আসছে, মাঝে মধ্যে লোকজনও আসছে খোঁজ খবর করতে। তাই ঠিকানাটা যদি থাকতো। ও দাঁড়ান দেখি, শচীনবাবুর যে উকিল তার ক্লার্ককে জিজ্ঞেস করে দেখি সে জানে কিনা। ওই তো মিহিরদা, ও মিহিরদা, আরে দাঁড়ান 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 দাঁড়ান, আপনার সাথে দরকার আছে। হে ভগবান, ঠিকানাটা যেন পেয়ে যাই, না হলে ও বাড়িতে আর তিষ্ঠতে পারবো না। এই নিন শচীন দত্তের ঠিকানা, 70 পদ্মঝিল রোড, গড়িয়া। তুমি যে কি উপকার করলে ভাই। এই যে, এই নাও ভাই, এটা রাখো, একটু চাটা খেও। আজ আর সময় নেই বুঝলে, নইলে তোমায় নিয়ে গিয়ে আমি খাইয়ে আনতাম। আচ্ছা আজ চলি ভাই, কেমন? আবার দেখা হবে। ঠিকানা যখন পাওয়া গেছে তখন আর দেরি নয়, হাতে সময়ও আছে। গড়িয়ার বাসে উঠে পড়লেন হরিসাধন। মনে প্রবল উত্তেজনা। এই উত্তেজনার টানেই তো তিনি পদ্মঝিল রোড অবধি পৌঁছালেন। আর তারপরেই তার বুক কাঁপতে শুরু করলো। ঠিকানা মিলিয়ে 70C বাড়িটার সামনে এসে যখন দাঁড়ালেন, তখন তার বুক থেকে ধড়াস ধড়াস শব্দটা তিনি তার নিজের কানেই শুনতে পাচ্ছিলেন। বেলের আওয়াজ শুনে যে মানুষটি গেট খুলতে এলেন, তাকে দেখে ধনের বুকের রক্ত এক ঝটকায় মুখে চলে এলো। রুমাল দিয়ে মুখ মোছার ছলে মুখটা কিছুটা আড়াল করে নিলেন তিনি। যা খুলতে এসেছেন শচীন দত্ত। এই মাঝারি উচ্চতা, উজ্জ্বল শ্যামবর্ণ, মাথা ভর্তি একরাশ চুল আর নিরীহ চেহারা, হুবহু মিলে যাচ্ছে। হরিসাধনকে দেখে শচীন দত্ত তো আরও অবাক। হ্যাঁ, মানে আপনার সঙ্গে একটু কথা ছিল আর কি। বেশি নয়, 10 মিনিট। আসলে একটু এমার্জেন্সি। যদি আপনার কোনো অসুবিধে। আসুন ভেতরে আসুন। চা খাবেন তো? না না না, কিছু লাগবে না, আমি খেয়ে এসেছি। আসলে একটু বিপদে পড়ে, মানে কি
কিভাবে যে শুরু করব। আচ্ছা, আপনার কি তান্ত্রিক বা গুণিন কেউ চেনা আছে? তান্ত্রিক বা গুণিন, তাদের সঙ্গে আমার কোনোদিন কোনো সম্পর্ক নেই। কিন্তু কেন বলুন তো? না, আসলে ওই কালীঘাটের বাড়িটায় অনেক দিন ধরে ছিলেন তো, সেখান থেকে আপনাকে তুলে দিলাম আমি। তাই আমার বিরুদ্ধে মানে বাড়িটার প্রতি টান থেকেই আর কি, যদি ভুতুরে কিছু করিয়ে থাকেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কথার মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি মামলায় জিতে ওই বাড়ির দখল নিলেন বলে আমি তান্ত্রিকের সাহায্যে প্রতিশোধ নেব? কি আশ্চর্য! আপনার এরকম মনে হওয়ার কারণ? তাহলে ঘটনাগুলো আপনাকে খুলেই বলি। একটা নয়, বুঝলেন, পরপর অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আমার শরীর মন কোনোটাই আর ঠিক কাজ করছে না। শেষ ঘটনাটার পর থেকে তো, আচ্ছা দাঁড়ান, প্রথম থেকেই শুরু করি। হ্যাঁ, আমার স্ত্রী শুরু থেকেই বলতেন বাড়িটায় আমরা ছাড়াও অন্য আরো কেউ থাকে। আমি বিশ্বাস করিনি, কিন্তু তারপর আমারও কেমন যেন অস্বস্তি শুরু হলো। বাড়িটায় কত রকমের আওয়াজ শুনতে পাই। হ্যাঁ, কখনো পাখির ডাক, কখনো কারা সব যেন ফিস ফিস করে কথা বলে, আবার কখনো ছায়ামূর্তির মতো কেউ যেন সিঁড়ি দিয়ে ওপরে চলে যায়। আমি ভূত প্রেতে খুব একটা বিশ্বাস করি না। এসব দৃশ্যকেও চোখের ভুল বলে উড়িয়ে দিতাম, কিন্তু সেদিন যা দেখলাম তারপর থেকে। সেদিন সেদিন কি দেখলেন? আপনাকে। আমাকে? হ্যাঁ মশাই, তাহলে আর বলছি কি। দুপুরে ছাদে গিয়েছিলাম, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখি একতলা থেকে খুব হুড়োহুড়ি করে আপনি দোতলায় উঠে এলেন। আমি আপনাকে স্পষ্ট দেখতে পেয়েছি। আপনার জামার রংটা অবধি বলে দিতে পারবো। আপনি হালকা নীল একটা শার্ট পরেছিলেন, বুক পকেটে একটা পেন গোজা ছিল, সেই শার্টটা যেটা আপনি আদালতে রায় ঘোষণার দিন পরেছিলেন, মনে আছে? সেই শার্টটা আপনার গায়ে ছিল। তারপরে শোয়ার ঘরে ঢুকে পড়লেন। ঠিক তারপরেই ঘরের ভেতর থেকে খুব ভারী গলায় কেউ বলে উঠল, এইবার এখানকার বাস উঠল। আর সঙ্গে সঙ্গে খুব গরম এক চোট দমকা হাওয়া যেন কোথা থেকে ছুটে এলো। চোখে মুখে লু বয়ে গেল যেন। জানলা দরজাগুলো বন্ধ হয়েছিল, সেগুলো আচমকা ঝনঝন করে কেঁপে উঠল। আমি আর দাঁড়াতে পারছিলাম না। কোনো রকমে টলতে টলতে এসে বিছানায় শুয়ে পড়ে অজ্ঞান হয়ে যাই। সেদিনের পর থেকে আমার প্রেশার, সুগার সব বেড়ে গেছে। বাড়ি থেকে বেরোনো একেবারে বারণ, কিন্তু কি করি, এমন দমবন্ধ অবস্থায় তো থাকতেও পারছি না। আমার মনে হলো এই রহস্য উদ্ধার করতে হলে আপনি ছাড়া গতি নেই। অতি কষ্টে আপনার ঠিকানাটা জোগাড় করে, মনে বড় ভয় ছিল, মানে আপনি যদি। বেঁচে আছি কিনা, নাকি ভূত হয়ে আপনাকে ভয় দেখাচ্ছি? না না, ঠিক তা বলিনি। আসলে এমন একটা ঘটনা। বিশ্বাস করুন, এসব যা বললেন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি নিজে থেকে কিছুই করাইনি। আপনাকে তো বললাম যে আমি তেমন কাউকে চিনিই না। আসলে বরাবর সেই 6 বছর বয়স থেকে ওই বাড়িটাতে একা একা থাকতাম। তো যে বছর ওখানে এলাম তার পরের বছরই আমার মা মারা যান। বাবা খুব গম্ভীর মানুষ, কারোর সঙ্গে মেলামেশা তিনি পছন্দ করতেন না। আমার তাই কোনো বন্ধু ছিল না, না পাড়ায় না স্কুলে। একটা অত বড় বাড়িতে বাবা বেরিয়ে যাওয়ার পর থেকে আমি একেবারে একা। আরেকজন কাজের লোক ছিল। আমি ছাদে উঠে নিজেই 2 দলের খেলোয়াড় হয়ে একবার এ দলে গোল দিতাম, একবার ও দলে গোল দিতাম। আর বাড়ির দরজা, জানলা, দেওয়াল, সিঁড়ি এরাই ছিল আমার বন্ধু। এদের সঙ্গে জোরে জোরে গল্প করতাম, কথা বলতাম,
আমার মনে হতো ওরা আমার কথা শুনতে পায়, বুঝতে পারে, ওরাও আমার কথার উত্তর দেয়। এভাবে বাড়িটাই একদিন আমার বন্ধু হয়ে দাঁড়ালো। বাড়িটা আপনার সঙ্গে কথা বলতো? বলতো তো, মানে আমি তো শুনতে পেতাম। ছাদে ঘুড়ি ওড়ানোর সময় মনে হতো ছাদটাই যেন আশপাশ থেকে আমাকে সঙ্গ দিচ্ছে, আমার আমার কারসাজিকে বাহবা দিচ্ছে। একবার লুকিয়ে একটা পাখি আনিয়েছিলাম, জানেন, বাবা জানতেন না। আমাদের রান্নার লোকটা খাঁচা শুদ্ধ পাখি এনে দিয়েছিল, তার কি চেনা আছে সেখান থেকে। বলেছিল কয়েকদিন রেখে আবার ফিরিয়ে দিতে হবে। সেটা একটা ময়না পাখি ছিল, ছাদের ঘরে লুকিয়ে রেখেছিলাম, তার সঙ্গে খেলা করতাম। কিন্তু বাবা জানতে পারার পর সে পাখি তো গেলই, আমার কপালেও বেদম মার জুটল। সেটাতে একা একা কাঁদতে কাঁদতে কতবার বলেছি এ বাড়িতে আর থাকবো না। অমনি শুনি আশপাশ থেকে দেওয়ালগুলো যেন সবাই মিলে বলছে, না না, যেও না। তারা যেন এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে থাকতো। সেটা আমি এখনো বেশ ফিল করতে পারি। আসলে ছেলে মানুষ তো, একেবারে একা ছিলাম, তাই বাড়িটাকেই অমন করে আঁকড়ে ধরেছিলাম। বাড়িটাও আমাকে ঘিরে বেঁচেছিল। আসলে বাড়িটাই যেন আমার আত্মা হয়ে উঠেছিল। প্রিয় বন্ধুর সঙ্গেও বোধহয় এতখানি টান কারো হয় না। বাড়িটা আমার খুব প্রিয় তো, তাই মাঝে মাঝে মনে হতো বাড়িটার সঙ্গে যেন একাত্ম হয়ে গেছি। আজ আমি নতুন বাড়িতে থাকলেও আমার মন, আত্মা সব যেন ওই বাড়িতেই পড়ে আছে। এই তো সেদিন, মানে যেদিন আপনার মামলার রায় বেরোলো, সেদিন আবার বুঝেছিলাম আমার ভেতরের ছেলে মানুষটা এখনো মরেনি। কালীঘাটের বাড়িতে ফিরে আমার স্ত্রীকে বলেছিলাম, এইবার এখানকার বাস উঠল। স্ত্রী সামনেই ছিলেন, তবে আমার গলাটা একটু জোরে হয়ে গিয়েছিল, নিজেই বুঝেছি। যেন শুধু স্ত্রী নন, ওই বাড়িটার দেওয়াল, দরজা, জানলাদেরও কথাটা শোনালাম। যাকে কটা বাজে বলুন তো? ও বাবা, অনেক বেলা হয়ে গেছে, আমাকে একটু বেরোতে হবে যে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, অসময়ে এসে আপনার কাজের বড় ক্ষতি করে দিলাম। না না, ক্ষতি কিছু নয়। আসলে আমিও ভাবছি, জানেন, আপনি যা দেখেছেন তার কোনো ব্যাখ্যা হয় কিনা জানি না। আসলে আপনার কথাগুলো শুনে আমি নিজেও এতটা আশ্চর্য হয়ে গেছি যে আপনা থেকেই এই কথাগুলো বলে ফেললাম আপনাকে। হয়তো নিজের মনেই ব্যাখ্যা খুঁজতে খুঁজতে এই কথাগুলো বেরিয়ে এলো। আসলে অনেক বছরের সম্পর্ক তো, বাড়িটাকে ভুলতে পারিনি। বাড়িটাও কি আর আমাকে সহজে ভুলতে পারবে? কালীঘাটে ফিরে এলেন হরিসাধন। দুপুরের রোদ তখন মাথার ওপর, ঘেমে তিনি একসা। শরীরটাও তার ভালো নয়, তবু শরীরের কথা তার খেয়াল নেই। সারা রাস্তা তিনি অন্যমনস্কই ছিলেন। সেই অন্যমনস্কভাবেই তিনি বাড়ির কাছে পৌঁছলেন। দরজার গায়ে হাত দিতে গিয়ে মাঝপথে যেন আটকে গেল তার হাতটা। থেমে গেলেন হরিসাধন। এ কার বাড়িতে ঢুকতে যাচ্ছি আমি? এ বাড়ি কি তাহলে সত্যিই তার? ভেবে উঠতে পারলেন না। চুপ করে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন হরিসাধন চৌধুরী। এতক্ষণ শুনছিলেন অলোকচন্দ্র গুপ্তের গল্প শচীন দত্তের বাড়ি। অলোকচন্দ্র গুপ্ত ছিলেন একজন প্রতিষ্ঠিত আইনজীবী। তার জন্ম 1927 সালে, মৃত্যু 2010-এ। গল্পটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই গল্পটা আপনাদের বন্ধুবান্ধব রিলেটিভদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ।